ভালোবাসার জীবনচক্র। বেলেঘাটার সুশীল বাবুর দুই মেয়ে রিয়া আর প্রিয়া। রিয়ার বয়স যখন 10 বছর, তখন পুত্রের আশায় আরও একটি কন্যা সন্তান হয় সুশীল বাবুর। নাম রাখলেন প্রিয়া। প্রিয়া দেখতেও খুব সুন্দরী ছিল, তবে রিয়াও কোনো অংশে কম নয়। ফর্সা, লম্বা, ছিপছিপে গড়ন। সুশীল বাবু দুই মেয়েকেই নাচে গানে অঙ্কনে পারদর্শী করে তুলেছিলেন। রিয়া যখন মাধ্যমিক দেবে, তখন প্রিয়া প্রথম শ্রেণীর ছাত্রী। রিয়া দিদি হওয়ার দরুন ছোট বোনের পথপ্রদর্শক ও অভিভাবকত্বের ভূমিকাটা বেশ কড়াভাবেই পালন করত। বেচারি প্রিয়া আর কি বা করবে, দিদির দেখানো পথে না চললে তো আর রক্ষে নেই। সুতরাং মা বাবা দিদি 3 জনের অভিভাবকত্ব মেনে ওকে চলতে হতো। সুশীল বাবুর ছোট সুখের সংসার এভাবেই আদরে আবদারে খুনসুটিতে বেশ চলে যাচ্ছিল। দেখতে দেখতে রিয়া বিএ কমপ্লিট করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমএ করতে ভর্তি হলো। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমএ ফাইনাল ইয়ারে বসন্ত উৎসবের দিন পরিচয় হয় সেখানকার এক প্রাক্তন ছাত্র প্রীতমের সাথে। বসন্ত উৎসব চলাকালীন প্রীতম চাকরিতে ছুটি নিয়ে বাড়ি এসেছিল বলে পুরনো দিনের স্মৃতিকে তাজা করতে বিশ্বভারতীর অনুষ্ঠানে এসে যোগদান দেয়। কারণ বিশ্বভারতী থেকে ওর বাড়ি খুব একটা দূরে নয়। প্রীতম যখন বিশ্বভারতীর গেটে এসে দাঁড়ালো, তখন দূর থেকে দেখতে পেল একটি মেয়ে তার খোঁপায় ফুলের মালাটি কিছুতেই নিজে হাতে লাগাতে পারছে না। প্রীতম অবশ্য এদিক ওদিক তাকিয়ে দেখে, কাউকে মেয়েটির পাশে দেখতে না পেয়ে নিজেই এগিয়ে যায় খোঁপায় ফুলের মালাটি লাগিয়ে দেবে বলে। মেয়েটির পেছনে দাঁড়িয়ে প্রীতম গলায় একটু কাশির আওয়াজ করে জিজ্ঞেস করে, কিছু যদি মনে না করেন, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ঠিক তখনই অচেনা লোকের আওয়াজ শুনে মেয়েটি মানে রিয়া চমকে ফিরে তাকায়। রিয়া দেখতে পেল ওর সামনে হলুদ পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পরা প্রায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা সুদর্শন একজন ভদ্রলোক দাঁড়িয়ে। রিয়া অবাক দৃষ্টিতে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। প্রীতম হালকা হাসি দিয়ে, আমাকে আপনার না চেনারই কথা। আমি এই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র। প্রায় বছর 5 আগে আমি পাস আউট হয়ে চাকরি পেয়ে চলে গেছি শিলিগুড়ি। এবার বিশেষ একটি কাজে ছুটি নিয়ে বাড়ি আসতে হলো বলে ভাবলাম বসন্ত উৎসবের মিষ্টি মধুর স্মৃতিগুলোকে পুনরায় সামনে থেকে অনুভব করি। তাই চলে এলাম উৎসবের আমেজটা উপভোগ করতে। রিয়া স্মিত হেসে, ও আচ্ছা, আপনার নামটা? প্রীতম একটা চওড়া হাসি দিয়ে, দেখলেন তো কত কথা বললাম অথচ নিজের নামটাই বললাম না। আমার নাম প্রীতম রায়। বাড়ি বর্ধমান। আয়কর বিভাগে স্টেনোগ্রাফারের পদে আছি। বর্তমান পোস্টিং শিলিগুড়ি। আপনার পরিচয়? রিয়া একইভাবে চওড়া হাসি দিয়ে, ও হ্যাঁ, আমি রিয়া দত্ত। বাংলা বিভাগে এমএ ফাইনাল ইয়ার, বাড়ি বেলেঘাটা। কথোপকথন চলাকালীন রিয়া কিন্তু দুহাত দিয়ে ওর খোঁপার মালাটা ধরেই ছিল। এবার প্রীতমের আবার চোখ গেল খোঁপার দিকে। প্রীতম একটু ব্যস্ত হয়ে, ওহো, যে জন্য আপনার সামনে এসে দাঁড়ানো, আপনি চাইলে আপনার খোঁপায় মালাটা আমি লাগিয়ে দিতে পারি। রিয়া একটু ইতস্তত বোধ করে, ঠিক আছে, দিন তাহলে।
আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু একা পারছিলাম না। আসলে আমাদের একটি সমবেত সঙ্গীত আছে, তারপরেই নৃত্য নাট্য, তাই সবাই যে যার মতো তৈরি হচ্ছে। রিয়া কথা বলতে বলতে প্রীতম তার কাজ সম্পন্ন করে দিল। রিয়া প্রীতমকে ধন্যবাদ জানিয়ে বলল, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। প্রীতম রিয়ার সাথে পা মেলাতে মেলাতে বলল, আসলে আমার কোনো পুরনো বন্ধুদের আমি হয়তো আজ এখানে পাবো না। সবাই তো যে যার মতো কাজে ব্যস্ত। আমিও ছুটি না নিলে আজ এখানে আসতে পারতাম না। জানেন তো এই কলেজের সাথে আমার নারীর টান। আমার মাও এই কলেজের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। ও তাই বুঝি? একথা বলে রিয়া প্রীতমের মুখের দিকে তাকিয়ে স্মিত হাসল। এসব কথা বলতে বলতে দুজনেই স্টেজের দিকে এগিয়ে গেল। রিয়ার প্রতিটি প্রোগ্রাম প্রীতম প্রাণ ভরে তন্ময় হয়ে উপভোগ করল। অনুষ্ঠানের মাঝে একটু আবির খেলা হলো। রঙিন আবিরের ছটায় রিয়া প্রীতমকে রাঙিয়ে দিয়ে বলল, আপনার অনুমতি না নিয়েই আপনাকে রাঙিয়ে দিলাম, কিছু মনে করলেন না তো? প্রীতম একটা সম্মতি জ্ঞাপন হাসি দিয়ে, আজ তো দলের দিন। ভাগ্যিস আপনি আমাকে রং লাগালেন, না হলে এখানে তো কেউ আমাকে চেনেই না। আমি কি আপনাকে একটু রং লাগাতে পারি? রিয়া একইভাবে হেসে, অবশ্যই পারেন, তবে একটা শর্ত আছে। আপনি নয়, আমাকে তুমি বলতে হবে। প্রীতম ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সামনে সাজানো আবিরের থালা থেকে এক মুঠো লাল আবির তুলে নিয়ে রিয়ার মাথায় গালে লাগিয়ে দিতে দিতে বলল, আমাকেও যদি তুমি বলো তাহলে ভাবব আমি একজন তোমার কাছের বন্ধু হতে পেরেছি। অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। রিয়া প্রশ্রয়ের হাসি দিয়ে প্রীতমের কথায় সম্মতি জানালো। অনুষ্ঠানের শেষে এবার প্রীতমের বিদায়ের পালা। প্রীতম রিয়ার সব অনুষ্ঠানগুলো মন দিয়ে দেখেছে। ওর মা ও নাচ গান ভীষণ ভালোবাসেন। রিয়াকে দেখে ওর বারবারই মনে হচ্ছিল এরকম একটি মেয়েকে যদি জীবন সঙ্গিনী বানাতে পারতাম। রিয়ার মতো শিক্ষিতা, সহজ সরল সাবলীল মেয়েকে বৌমা হিসেবে পেয়ে আমার মা বাবাও ভীষণ খুশি হতেন। প্রীতম তার মা বাবার একমাত্র সন্তান। বিদায়ের বেলা রিয়ার সাথে দেখা করে প্রীতম ওর বাড়ির ঠিকানা আর মোবাইল নাম্বারটা নিয়ে নেয়। রিয়া ও যেন অনায়াসে ফোন নম্বরটা দিয়ে দেয়। প্রীতমের মতো ভদ্র শিক্ষিত ছেলের সাথে কথা বলে ওর মনে হয়েছে যে প্রীতমের সাথে নাম্বার বিনিময় করাই যেতে পারে। বন্ধুত্বের খাতিরে মাঝে মাঝে কথা হলে তো কোনো ক্ষতি নেই। দিন 7 এর মধ্যে রিয়ার মনের কথাটা প্রীতম ফোনের মাধ্যমে জেনে নিয়ে তার মা বাবাকে জানিয়ে দেয় এবং প্রীতমের মা বাবা ও ছেলের কথা মতো যোগাযোগ করে পৌঁছে যায় রিয়ার বাড়িতে। উভয় পক্ষের অভিভাবকগণ আলাপ আলোচনা করে প্রীতম আর রিয়ার শুভ পরিণয়ের বন্দোবস্ত করেন। আর 2 মাস পরেই রিয়ার ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই শুভ দিন দেখে দুজনের 4 হাত এক হলো ছাদনাতলায়। বিয়ের 7 দিনের মাথায় ওরা চলে গেল শিলিগুড়ি। প্রীতম নিজের কাজে যোগ দিল আর রিয়াও ঘরকন্নার পাশাপাশি অনলাইন কোচিং শুরু করলো চাকরির পরীক্ষার জন্য।
এভাবে চলতে চলতে বছর ঘুরতেই রিয়া গর্ভবতী হলো। এই আনন্দ সংবাদে দুই পরিবারের খুশির বন্যা বয়ে গেল। কিন্তু মাস 7 যেতেই দেখা দিল গর্ভকালীন জটিলতা। তখন প্রিয়ার সবেমাত্র উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। তাই ও শিলিগুড়ি দিদির কাছে চলে এলো দিদিকে দেখাশোনা করার জন্য। রিয়ার হাই ব্লাড প্রেশার থাকার দরুন প্রিম্যাচুর বেবিকে 8 মাসেই সিজার করে বার করতে হলো। ধীরে ধীরে রিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে লাগলো। 3 দিন পর জ্ঞান ফিরে সন্তানের মুখটা একবার দেখেই আবার চিরদিনের জন্য ঘুমের দেশে পাড়ি দিল রিয়া। সদ্যজাত 1 কেজি 800 গ্রাম ওজনের বেবিকে প্রীতম কিভাবে একা মানুষ করবে? প্রায় মাস খানেক বেবিকে নার্সিং হোমেই রাখলেন ডাক্তার বাবু। তখন প্রিয়া ব্যথিত হৃদয় নিয়ে জামাই বাবু আর নার্সিং হোমে বেবি দুজনেরই দেখাশোনা করতে লাগলো। দিদি নেই বলে এরকম পরিস্থিতিতে তো শিলিগুড়ি থেকে চলে আসা যায় না। এদিকে রিয়ার মা মেয়ে হারানোর শোকে ঘন ঘন মূর্ছা যাচ্ছে। প্রীতমের মাও আগের মতো চলাফেরা করতে পারে না। তাই প্রিয়া মনে মনে ভাবল, বেবিকে ডিসচার্জ করলেই ওকে নিয়ে বেলেঘাটা মায়ের কাছে চলে আসবে। ইদানিং প্রীতম যেন কেমন চুপচাপ হয়ে গেছে। ওর ভালোবাসা দিয়ে সদ্য সাজানো বাগানটা যেন এক কালবৈশাখী ঝড়ের দাপটে ভেঙে চুরমার হয়ে গেল। নাওয়া খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে প্রীতম। তন্দ্রা ঘরে রিয়া রিয়া বলে চিৎকার করে উঠে। তখন পাশের ঘর থেকে প্রিয়া এসে প্রীতমকে থামিয়ে ওর হাতে এক গ্লাস জল দিয়ে বলে, প্রীতমদা, দিদি তো আর আমাদের মাঝে নেই, তুমি নিজেকে সামলাও। তুমি ভেঙে পড়লে ছোট সোনাকে কে দেখবে বলো? প্রীতম ক্ষণিকের জন্য শান্ত হয়। একদিন সকালে প্রীতম খবরের কাগজটা হাতে নিয়ে কি যেন 7-8 ভাবছে। ঠিক সেই সময় প্রিয়া স্নান সেরে সূর্য প্রণাম করতে বারান্দায় এসে দাঁড়ালো। পেছনের দিক থেকে হঠাৎ প্রীতম এসে প্রিয়াকে রিয়া ভেবে জড়িয়ে ধরে উচ্চস্বরে বলে ওঠে, রিয়া, তুমি এসে গেছো। এতদিন কোথায় ছিলে আমাকে ছেড়ে? প্রিয়া হতভম্ব হয়ে পেছনে ফিরে বলল, প্রীতম দা, আমি প্রিয়া। তুমি আমায় চিনতে পারছো না। আসলে প্রিয়া স্নান সেরে ওর দিদির হাউস কোটটা পরেছিল বলে প্রীতম রিয়া ভেবে জড়িয়ে ধরেছিল। এবার প্রীতম লজ্জা পেয়ে কোমর থেকে হাত দুটো সরিয়ে নিলেও প্রিয়া মুখে যৌবনের অমলিন সৌন্দর্যে নিজেকে বন্দি করে ফেলল। ওর চোখ দুটো যেন স্থির হয়ে আটকে যায় প্রিয়ার নীল চোখের দৃষ্টিতে। শ্যালিকা হলেও এত কাছ থেকে প্রিয়াকে দেখা বা স্পর্শ করা কোনোটাই প্রীতম আজ পর্যন্ত করেনি। প্রিয়া প্রীতমের এরূপ আচরণে খানিকটা স্তম্ভিত হলেও খানিক বাদে নিজেকে গুটিয়ে নিয়ে বলল, প্রীতম দা, আমাদের এখন নার্সিং হোমে যেতে হবে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আজ বেবিকে ডিসচার্জ করবে, মনে আছে তো? আমি চা জলখাবার এর ব্যবস্থা করছি। বেলা 10টা নাগাদ দুজনে গাড়ি নিয়ে চলে এলো নার্সিং হোমে। বেবি এখন পুরোপুরি সুস্থ, ওয়েটটাও বেড়েছে। সিস্টার প্রিয়ার কোলে বাচ্চাটাকে তুলে দিয়ে বললেন, বাচ্চাটি কিন্তু খুবই স্পর্শকাতর। আসলে জন্মের পর মায়ের স্পর্শ পায়নি তো, তাই ওকে কিন্তু ভালোভাবে কেয়ার নিতে হবে। বেবিকে কোলে নিয়েই প্রিয়ার মনে যেন কেমন একটা অনুভূতির সৃষ্টি হয়।
বেবি কোলে নিয়ে গাড়ি করে আসতে আসতে এই অনুভূতির কথাটা প্রিয়া ড্রাইভারের সিটে বসে থাকা প্রীতমকে বলল, জানো প্রীতম দা, আজ আমার মনে হচ্ছে আমার ওপর যেন এক বিশাল দায়িত্ব এসে পড়েছে। প্রীতম মুচকি হেসে বলল, তোমার অনুভূতি তো ঠিক কথাই বলছে। সত্যিই তো বেবির দায়িত্ব এখন তোমার। তুমি না দেখলে ওকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করবে কে বলো তো? আমি তো মন ভাঙ্গা এক উদাস মানুষ। ছুটি নিয়ে ঘরেও বেশি দিন বসে থাকতে পারবো না, ছোট সোনাকে কে সামলাবে? প্রিয়া একটু চুপ থেকে একটা মিষ্টি হাসি দিয়ে, হ্যাঁ প্রীতম দা, তোমার ছুটি থাকতে থাকতে আমাকে আর ছোট্ট সোনা বাবাকে বেলেঘাটায় দিয়ে আসবে। আমি গিয়ে সোজা ওকে ওর দিম্মার হাতে তুলে দেব ব্যাস। এবার প্রীতমের মনটা খারাপ হয়ে গেল। প্রিয়ার কথায় ও কোনো উত্তর দিল না। রাতে ডিনারের পর প্রীতম বেবিকে দেখতে প্রিয়ার ঘরে গেল। ভেজানো দরজাটা নক না করেই প্রীতম সোজা ঢুকে গেল ঘরে। এভাবে ঘরে ঢোকায় প্রিয়া খুব লজ্জা পেয়ে গেল। ও সবে মাত্র স্লিপলেস নাইট ড্রেসটা পরে চুলগুলো খোলা অবস্থায় মুখে নাইট ক্রিম লাগাচ্ছিল। প্রীতম ঘরে ঢুকেই প্রথমে দোলনায় শায়িত ছোট্ট সোনা বাবার কাছে গিয়ে ওকে একটু আদর করল। এরপর এক নিমেষে ছুটে গিয়ে প্রিয়ার হাত দুটো ধরে করুণ স্বরে বলল, প্রিয়া তুমি আমার পরিবারের একজন হয়ে থাকতে পারবে না আমার কাছে? তুমি সোনা বাবাকে নিয়ে বেলেঘাটায় চলে গেলে আমি আরও অসহায় হয়ে পড়ব। একাকিত্ব আমার জীবনটা গ্রাস করে নেবে। তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না প্রিয়া। প্রিয়া ও যেন মনে মনে একই স্বপ্ন দেখছিল, কিন্তু প্রীতমকে বলে ওঠার সাহস পায়নি। এক মাস ধরে মনের মানুষ হারানো অসহায় প্রীতমকে কাছে থেকে দিনের পর দিন দেখে প্রিয়ার মনে প্রীতমের প্রতি একটা হৃদয়ের টান অনুভব করত। প্রিয়ার বারবার মনে হতো ওই যেন পারবে প্রীতমের আহত হৃদয়ে মলম লাগাতে। দুজনের বয়সের পার্থক্য প্রায় 16 বছর, কিন্তু মনের মিলন যেখানে হয়ে যায় বয়সটা সেখানে সংখ্যা মাত্র। প্রীতমের একাকিত্বের জীবনে প্রিয়া যেন এক নতুন ভোরের দিশারি হয়ে এসেছে। প্রিয়া নিজেও সেটা অনুভব করে। আজকাল ও প্রীতমেরই স্বপ্ন দেখে। প্রীতমের সাথে সময় কাটাতে ওর খুব ভালো লাগে। বেলেঘাটায় ফিরে যেতে চাইছিল ঠিকই, কিন্তু কোথাও একটা মনের কোণে শূন্যতা বাসা বেঁধেছিল। আজ প্রীতম নিজের মনের কথাটা বলে প্রিয়ার মনের শূন্যতা ঘুচিয়ে দিল। প্রিয়া প্রীতমের কথার কোনো উত্তর মুখে দিল না ঠিকই, কিন্তু ওর লাবণ্যময়ী হাসিতে বুঝিয়ে দিল যে এ প্রস্তাবে ওর কোনো আপত্তি নেই। আজ উভয়ের মনের মিলন মুহূর্তে রাতের চাঁদ তারাকে সাক্ষী রেখে দুজনে দুজনের কাছাকাছি চলে এলো। প্রিয়ার এলো মেলো চুলের মাতাল করা সুবাস যেন প্রীতমকে জ্ঞান শূন্য করে তুলেছে। প্রিয়ার শরীরের যৌবনের উত্তাল ঢেউয়ে প্রীতম তার ভালোবাসার তরিখানি ভাসিয়ে দিয়েছে। কিছু দিনের মধ্যেই দুই বাড়ির সহমতে ওদের 4 হাত এক করে দেওয়া হয়। প্রিয়াকে পেয়ে প্রীতম যেমন তার পুরনো অন্ধকার জীবনের অধ্যায়টা ভুলে যেতে থাকলো, ওদিকে প্রিয়া ও তেমনি ছোট সোনাকে তার মায়ের স্নেহ আর প্রীতমকে তার স্বামীর মর্যাদা দিয়ে সুখের সংসার গড়ে তুলল। সমাপ্ত।